আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ আছি আপনাদের সাথে। আইনজীবীর সাথে আলাপনের আজকের 22তম পর্বে আমার সাথে অতিথি হিসেবে থাকছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির তরুণ মেধাবী প্রতিভাবান আইনজীবী অ্যাডভোকেট রবিউল এহসান। অ্যাডভোকেট রবিউল এহসান 2014 সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন নিয়মিত সদস্য হিসেবে তালিকাভুক্ত হন। পরবর্তীতে তিনি 2023 সালে মহামান্য হাইকোর্টেরও একজন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আইনজীবীর সাথে আলাপন পর্বে আমরা কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদের সাথে বিভিন্ন বিষয়ে আমরা আইনি মতামত নিয়ে থাকি। বিশেষ করে বিচার প্রার্থীদের পক্ষে যদি কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে আমরা আলাপ করে থাকি। দ্বিতীয়ত, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কোনো অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি কিনা সে ব্যাপারে আলাপ করে থাকি। তৃতীয়ত, কক্সবাজার যেহেতু সারা বাংলাদেশের কাছে একটি আলোচিত একটি জেলা, সারা বাংলাদেশের কাছে যেহেতু কক্সবাজার আলোচিত জেলা, সুতরাং কক্সবাজার জেলা আইনজীবী সমিতিকে সারা বাংলাদেশে যতগুলো আইনজীবী সমিতি রয়েছে তাদের মধ্যে রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য কি কি খাতে পদক্ষেপ নেওয়া জরুরি সে বিষয়ে আমরা আলাপ করে থাকি। সেই সাথে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও আমরা কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদের মতামত নিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে যিনি আমাদের অতিথি হিসেবে থাকছেন তার কাছে আমরা বিভিন্ন বিষয়ে আমরা জানতে চাইব। যিনি বর্তমানে আইন পেশার পাশাপাশি রাজনৈতিকভাবেও তিনি জড়িত রয়েছেন। বর্তমান স্বাধীনতার সপক্ষের রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এবং অভিজ্ঞ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথে। এবং আমরা আজকে যিনি অতিথি তার কাছে আমরা শুরুতেই জানতে চাইব, যেহেতু তিনি বর্তমানে রাজনীতির সাথেও জড়িত রয়েছেন, তো আমার আজকের অতিথির কাছে যিনি আমার বর্তমানে যিনি আমার বন্ধু, তোমার কাছে আমি জানতে চাইবো যে তোমার কাছে রাজনীতি নাকি পেশাগত আমরা যে আইন পেশায় আছি কোনটা বেশি প্রাধান্য পায়? আমি প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি তুমি বলে বলি, কারণ তুমি আমার স্কুল ফ্রেন্ড এবং বর্ষার এই পড়ন্ত বিকেলে আমার মতো একজন নগণ্যকে তোমার এই গুরুত্বপূর্ণ আইনজীবী আলাপনে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি প্রথমে তোমাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বিগত কয়েক বছর ধরে তোমার যে আইনজীবী আলাপন ইতিমধ্যেই কয়েক বছর না, মানে এই বছরেই রমজান মাস থেকে শুরু থেকে যেটা আমরা ধারাবাহিকভাবে যে আমরা দেখতে পাচ্ছি এই আইনজীবী আলাপন ইতিমধ্যে এটা ব্যাপক জনপ্রিয় এবং সারা ফেলেছে সারা দেশ জুড়ে। শুধু কক্সবাজার বলবো না, অনেক বাড়ির আইনজীবীরাও এটা দেখে, এটা আমরা খবর পাচ্ছি বিভিন্নবার। আমাদের বিজ্ঞ বন্ধুরা আছে, ওরা অনেক সময় এই ব্যাপারে আমাদের সাথে কনসাল্ট করে এই ব্যাপারে। যাক, আমি তোমার এই আইনজীবী আলাপন যে তুমি যে অগ্রযাত্রায় তুমি এগিয়ে যাচ্ছ সেটার আমি সফলতা এবং সমৃদ্ধিকে কামনা করছি। যে প্রশ্নটি করেছ রাজনীতি প্রাধান্য নাকি আইন পেশা প্রাধান্য, অবশ্যই আমার কাছে আমার পেশাটাই প্রাধান্য। এই আইনটা হচ্ছে আইনজীবী, আইন হচ্ছে আমার পেশা, রাজনীতি হচ্ছে আমার নেশা। একটা কথা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ওনার বক্তব্যে একটি কথা বলেছিলেন, আইনের ছাত্ররাই রাজনীতি করবে। যে রাজনীতি এবং আইন এটা একে অপরের পরিপূরক। কারণ একটা জিনিস তুমি ইতিহাস পর্যালোচনা করলে একটা জিনিস দেখতে পাবা যে বিশ্ব নেতৃত্ব শুধু আমাদের আন্তর্জাতিক জাতীয় নেতৃত্ব নয়, জাতীয় নেতৃত্বে যারা এখনো বিভিন্ন দল, আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য দলের যারা আজকে শীর্ষ পর্যায়ে দেখবা তাদের নেতৃত্বে তারা ম্যাক্সিমাম আইনজীবী ছিলেন। আমাদের সাবেক যে স্পিকার আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি, উনি একজন আইনজীবী ছিলেন। সাবেক রাষ্ট্রপতি প্রয়াত যিনি বাংলাদেশের শুদ্ধ রাজনীতির যাকে অগ্রনায়ক বলা হতো জিল্লুর রহমান, উনি একজন আইনজীবী ছিলেন। আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রয়াত, উনি আইনজীবী ছিলেন। আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, উনি আইনজীবী ছিলেন। অপর পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরুদ্দিন সরকার, তারও আইনজীবী। এবং বিশ্ব নেতৃত্বের মধ্যে মহাত্মা গান্ধী কিন্তু আইনের ছাত্র ছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহ ব্যারিস্টার ছিলেন। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যারিস্টারি পড়ার জন্য কিন্তু বিলেতে গেছিলেন, এটা হয়তো তুমি জানো।
তো অবশ্যই এটা একটু সম্মানের পাশাপাশি যে কলিন পাওয়েল, যিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, উনিও আইনের ছাত্র ছিলেন। অনেক বিশ্ব নেতৃত্ব, অনেকেই, আমি ওদিকে যেতে চাই না। আইনজীবী যে একজন আইনজীবী রাজনীতিকে যেভাবে সমৃদ্ধ করতে পারে, অন্য পেশায় করাটা খুব টাফ, আমি এটা মনে করি, যেহেতু এটি একটি স্বাধীন পেশা। স্বাধীন পেশা। তা আমি যেটা বলতে চাই, আমি অবশ্যই আগে আমার পেশাকে প্রাধান্য দেব, পরবর্তীতে হচ্ছে আমার রাজনীতি। ধন্যবাদ আমার বন্ধু অ্যাডভোকেট রবিউল হাসানকে। সে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আইন পেশায় থেকে রাজনীতি করাটা যতটা সহজ, হয়তো বা অন্য কোনো পেশায় থেকে সেটা ততটা সহজ নাও হতে পারে। তার বাইরে আইনজীবীদের দায়িত্ব শুধুমাত্র আইন পেশাতেই নয়, রাজনৈতিকভাবেও তাদের ভূমিকা রয়েছে, এবং সেটাকে অবশ্যই সঠিকভাবে যদি সময় দেওয়া যায় তাহলে সেটাও পালন করা সম্ভব। তো আজকে যে অতিথি আমার বন্ধু, আমার কক্সবাজার সারা বাংলাদেশের পর্যটন নগরী হিসেবেই পরিচিত, যেহেতু সুতরাং এটি একটি আলোচিত জেলা এবং ভৌগোলিকভাবেও এই জেলার অনেক গুরুত্ব রয়েছে। তো একটি স্পর্শকাতর বিষয় ছিল, যেটা আমাদের কক্সবাজার জেলা নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে বিষয়টি আলোচিত হয়েছে, যে আমাদের কক্সবাজার জেলার আলোচিত একটি উপজেলা হচ্ছে মহেশখালী কুতুবদিয়া। মহেশখালীর এলাকার আপামর জনসাধারণ অনেক আতঙ্কিত ছিল, পর্যটকেরও অনেক আতঙ্কিত ছিল। সেখানে জলদস্যুর একটা প্রবণতা ওখানে ছিল, সেখানে জলদস্যুর প্রকোপ অনেক বেশি বেড়ে গিয়েছিল। বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যখন ক্ষমতায় আসে, তখন তারা এই জলদস্যু যারা রয়েছে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, যেহেতু অনেকেই অপরাধে জড়িয়ে যাচ্ছে পরিবেশ পরিস্থিতির কারণে, তো তাদের সংশোধন হওয়ারও বিভিন্ন সুযোগ দেওয়া দরকার, এবং তাদেরকে খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য সরকার চিন্তা করতে থাকে। এরই প্রেক্ষিতে যে আমাদের কক্সবাজারে যে জলদস্যু রয়েছে, অর্থাৎ মহেশখালীতে, তারা প্রায় কতজন যেন আত্মসমর্পণ করেছিল? মহেশখালী যে আত্মসমর্পণ প্রথমে 43 জন, পরবর্তীতে 96 জন। প্রথমে 43 জন, পরবর্তীতে 96 জন জলদস্যু আত্মসমর্পণ করেছিল, এবং আমার এই বন্ধু অ্যাডভোকেট রবিউল হাসান সরাসরি এই মামলার সাথে, তাদের আত্মসমর্পণের সাথে এবং পরবর্তীতে যে আইনি কার্যক্রমগুলো হয়েছে সেটার সাথে সে সরাসরি সম্পৃক্ত ছিল। তো সুতরাং আমি তার কাছ থেকে এ বিষয়ে হয়তো কথা বলার কখনো সুযোগ হয়নি। তো বিস্তারিতভাবে আমি শুধু এটুকু জানতে চাই যে আত্মসমর্পণকৃত আসামিরা কোন প্রেক্ষাপটে তারা আত্মসমর্পণ করেছিল এবং তাদের পরিণতি বা কি হয়েছিল, এই ব্যাপারে যদি তুমি বল। তোমাকে ধন্যবাদ, এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করেছো। অবশ্যই এটা জানা দরকার সবার এই ব্যাপারে। মহেশখালী কুতুবদিয়া যে জলদস্যুদের অত্যাচার, এটা খুবই মারাত্মক আকারে ধারণ করেছিল, এটা সবাই জানে, এটা একটা বাস্তবিক ঘটনা। বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সর্বপ্রথম উনি যারা অপরাধ জগতের, যারা সন্ত্রাসী, জলদস্যু, ইয়াবা ব্যবসায়ী, বিভিন্ন দাঁড়িয়ে আসামিদেরকে একটা আত্মসমর্পণের সুযোগের যে একটা প্রক্রিয়া, ওনার হাত ধরে এটা শুরু হয়েছিল সর্বপ্রথম সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণের মাধ্যমে। এরই ধারাবাহিকতায় যে আমাদের একজন সাংবাদিক, এই আমাদের পেকুয়ার গর্বিত সন্তান, উনি আমাদের ওই স্কুলের ছোট ভাই ছিল, আকরাম হোসেন, তখন উনি চ্যানেল 24 একটা চ্যানেলের রিপোর্টার হিসাবে দায়িত্বে ছিলেন। ওনার যে সাহসী নেতৃত্বে, ওনার কৌশলী নেতৃত্ব বলবো আমি এটা, ওনার নেতৃত্বে সর্বপ্রথম এই মহেশখালী কুতুবদিয়া চকরিয়ায় 43 জন জলদস্যু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তাদের অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে একটি নতুন ইতিহাস রচনা করেছিলেন। সেই মামলাটা আসামি পক্ষে বিনা খরচে মামলাটা পরিচালনার দায়িত্ব আমি নিয়েছিলাম এবং আমাকে অর্পণ করেছিলেন, এবং আমি ওদের কাছে সেই মামলা জামিন থেকে শুরু করে 2018 সালের মামলা, এটা 2022 সালে এসে ওরা খালাস পেয়েছিল, সবাইকে খালাস দেওয়া, এবং কোন শর্ত প্রভিশন বা ধরনের কিছু শর্ত আর করেছিল কিনা? ওনাদের
ধর্ষণ মামলা এবং মার্ডার কেস ছাড়া ওইগুলো ব্যক্তিগত এই মামলা ছাড়া অন্যান্য যেগুলো মামলাগুলো ছিল ওদেরকে প্রত্যাহারের জন্য মিনিস্ট্রি থেকে সিডিও এসেছিল, এটা মন্ত্রণালয় থেকে সিডিও এখানে এসেছিল অন্যান্য মামলাগুলো ওদেরকে অব্যাহতি দেওয়ার জন্য। সেভাবেই কার্যক্রম পরিচালনা হয়েছিল। এবং যেগুলো ব্যক্তিগত মামলা যেমন ধর্ষণ মার্ডার এগুলো সেটা তো ব্যক্তিগত মামলাগুলো। তো ওনাদের যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো তো মওকুফ করা হয়েছে বা প্রত্যাহার করা হয়েছে বা তাদেরকে খালাস দেওয়া হয়েছে, তো তাতেই তো তারা পবিত্র হয়ে গেল এমনটা না। তাদের পুনর্বাসনের ক্ষেত্রে অর্থাৎ তাদের কিভাবে তাদেরকে এই অপরাধ থেকে সরিয়ে আনা যাবে এই ব্যাপারে সরকার তাদের ব্যাপারে কোনো চিন্তা করেছিল? বা এই ধরনের এখানে আমাদের দেখা যায় কোনো সাজা যখন দেয় প্রভিশন দেওয়া হয়ে থাকে, অর্থাৎ শাস্তির বিকল্প। তো শাস্তির বিকল্প কোনো এটাও একরকম সাজা, কিন্তু তাদেরকে তো শুধু সাজা দিলেই হচ্ছে না। এই জলদস্যু যারা রয়েছে তাদের পেশাগত কিভাবে কোনো এ ধরনের সরকারের কোনো নিয়ম মানে অর্থাৎ কোনো পরিকল্পনা ছিল কিনা? পরিকল্পনা বলতে ওরা যখন গভর্নমেন্টের কাছে যখন সারেন্ডার করছিল, আত্মসমর্পণ করেছিল, তখন ওদেরকে পরিবারকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছিল। হ্যাঁ হয়েছিল। এবং পরবর্তীতে প্রতি ঈদে, কোরবানি এবং অকেশনে প্রতি মাসে ওদেরকে একটা গভর্নমেন্ট থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। ওদেরকে বিভিন্ন ওদের সন্তানরা যদি শিক্ষিত হলে কোনো চাকরি বাকরি গভর্নমেন্ট এটা ওদেরকে সহযোগিতা করতেছে। এবং আমার কাছে যতটুকু রিপোর্ট আছে এই জলদস্যুর মধ্যে 95% ওরা এখন ভালো স্বাভাবিক জীবনযাপন করতেছে। এখন তবে কয়েকজন হয়তো বা 95% যারা জলদস্যু সরকারের নিকট আত্মসমর্পণ করেছিল ওদের সাথে আমাদের যোগাযোগ হয়, আমাদের সাথে কন্ট্যাক্ট হয়। 95% বলবো আমি স্বাভাবিক জীবনযাপন করতেছে। ওরা জলদস্যু ছেড়ে এখন অনেকে বাঁশের বিজনেস করতেছেন, অনেকে লবণের বিজনেস করতেছেন, অনেকেই পানের বিজনেস করতেছেন, অনেকেই এখন স্বাভাবিক জীবনযাপন 95% করতেছে, এটা কিন্তু শিওর। আরেকটা আমি ইয়াবার একটা সারেন্ডার হয়েছিল, এটা হয়তো আপনারা জানেন, 102 জন, পরবর্তীতে 43 জন, 102 জনকেও খালাস দেওয়া হয়েছিল। এখানে কিছু এখনো জড়িত আছে, আমি সবাই ভালো হয়েছে মানে ভালো এটা বলবো না। যারা 43 জনের যেই মামলাটা এখন এটা চলমান আছে কোর্টে, 102 জনটা খালাস হয়েছিল, 43 জনেরটা এখন চলমান আছে। কিন্তু এই 43 জনের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু এখন ওরা ভালোর পথে। এটাও একরকম ভালো। আমি 102 এরটা বলবো না, 102 জনটা এটা পুরোপুরি আমি বলতে চাই না, এটা এই মামলাটা পুরোপুরি আমার নিয়ন্ত্রণে ছিল না। এই যে 43 জনের যে মামলাটা আছে এখনো সবাই ওরা ভালোর পথে এবং ওরা অন্যান্য বিজনেস করে জীবনযাপন করতেছে। সবাই ভালো, আমি এটা গ্যারান্টি সহ আমি বলতে পারবো না এটা, কিন্তু ম্যাক্সিমাম ভালো মানে স্বাভাবিক জীবনযাপন করতেছে ম্যাক্সিমাম। টেকনাফের বিষয়টা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে তৎকালীন একজন ওসি যিনি সারা বাংলাদেশে আলোচিত হয়েছেন একটা হত্যাকাণ্ডের ঘটনায়, তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপ, খুব নাম করা একটি নাম। তো তৎকালীন যারা সেখানে আত্মসমর্পণ করেছিল টেকনাফের 102 জন বা 3 জন, অনেকের বিরুদ্ধে আবার অভিযোগ ছিল বা মামলা হয়নি, তারপরে তারা আত্মসমর্পণ করেছিল। এরকম অনেক স্থানীয় ধনাঢ্য ব্যক্তি রয়েছে যারা সরাসরি ইয়াবার সাথে কোনোভাবেই জড়িত ছিল না, কিন্তু ওসি প্রদীপের ভয়ের কারণে অনেকেই তারা আতঙ্কে ছিল যে উনি ক্রস ফায়ার দেয়, অর্থাৎ যেটাকে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে থাকি, এটা শিকার যেন ওনারা না হন, তার জন্য অনেকেই টেকনাফের অনেক নির্দোষ ব্যক্তিও আত্মসমর্পণ করেছিল। এই কথাটি সত্য কিনা? সত্য, 100% সত্য। এখানে অনেকেই যে আত্মসমর্পণ কিন্তু 102 জন প্লাস 43 দুইটা, সবাই তো আর ইয়াবা ব্যবসায়ী না, অনেকে এখানে ওসি প্রদীপের বই, ক্রস ফায়ারের বই অনেকে আত্মসমর্পণ করেছিল। এটা ঘটনা সত্যি, সবাই কিন্তু ইয়াবা ব্যবসায়ী না এখানে, এটা আমাদের মানতে হবে। এটা যেহেতু আমি ওই মামলার ক্লায়েন্ট গুলা আমি চিনতাম, যেহেতু মামলা পরিচালনার ক্ষেত্রে আমার অবদান, আমি যেহেতু রিলেটেড ছিলাম, আমাকে এই আত্মসমর্পণ কিন্তু যারা গভর্নমেন্টের পক্ষে আমাকে পরিচালনার জন্য বলা হয়েছিল, যারা আত্মসমর্পণ করিয়েছিলেন তারা, তাদের পক্ষ থেকে যেহেতু আমি মামলাটা দেখভাল করার দায়িত্ব পেয়েছিলাম, সেক্ষেত্রে আমি অনেক কিছুই জানি। কিন্তু অনেকে সেখানে ব্যবসায়ী ছিল না, নিরাপরাধ লোক ছিল, শুধুমাত্র আতঙ্কের কারণে তারা কারণে এই মৃত্যুর ভয়ে ওরা আত্মসমর্পণ করেছিল। তো যে কথাটি বলতে চেয়েছিলাম যে আমার বন্ধু অ্যাডভোকেট রবিউল হাসান যেটি বলেছে যে জলদস্যু যারা রয়েছে তারা সামাজিক
ভাবে সংশোধন হওয়ার শর্তে তারা আত্মসমর্পণ হয়েছিল এবং বর্তমান সরকারের সদিচ্ছা ছিল তাদেরকে সেই পথে ফিরিয়ে আনবে এবং এজন্য সরকারের ভূমিকা অত্যন্ত প্রশংসার দাবিদার। এই কারণে যে শুধুমাত্র জলদস্যু নয়, এর বাইরে টেকনাফে যে ইয়াবা যেটা মাদকের যেখানে যেহেতু সরাসরি বর্ডারের সাথে জড়িত বার্মার সাথে, সেখানে হয়ে এই মাদকগুলো বাংলাদেশে অনুপ্রবেশ করে থাকে। এই মাদক ব্যবসায়ীরা যারা রয়েছে তারাও সংশোধনের শর্তে এবং সরকারের সদিচ্ছার কারণে তারাও আত্মসমর্পণ করেই সঠিক পথে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছে। তার ধারাবাহিকতায় সরকার তাদের প্রতিশ্রুতি রেখেছে এবং এই যারা জলদস্যু রয়েছে এবং ইয়াবা ব্যবসায়ী যারা যারা পরিস্থিতির শিকার হয়ে এই পথে পা বাড়িয়েছে তারাও সংশোধনের একটা সুন্দর একটা সুযোগ পেয়েছে। তার জন্য অবশ্যই বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাতে পারি। এবং যে প্রশ্নটি করব যে আমাদের কক্সবাজার বারে অ্যাডভোকেট রবিউল এহসান, তুমি 2018 সালে নির্বাচনে সদস্য পদে নির্বাচন করেছিলে, আমরা জানি, আমরা সবাই ভোট দিয়েছিলাম। সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে কক্সবাজারের ইতিহাসে এটা খুবই বিরল যে কোনো কনিষ্ঠ সদস্য সিনিয়র জুনিয়র সবার সাথে নির্বাচনে যুদ্ধ করে বিপুল ভোটে বিজয়ী হওয়া এটি একটি অত্যন্ত টাফ ব্যাপার ছিল। তোমাদের অবদান ছিল। অ্যাডভোকেট রবিউল এহসান নির্বাচিত হয়েছিল। আমরা জানি যে সদস্য নির্বাচিত হলে সদস্যর পক্ষে নীতি নির্ধারণী বড় কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তবে দিন যত যাচ্ছে, বয়স যত বাড়ছে, অভিজ্ঞতা তত বাড়ছে, তারই প্রেক্ষিতে ভবিষ্যতে তোমার মতো একজন বলিষ্ঠ নেতৃত্ব আমরা আশা করতেই পারি কক্সবাজার বারের জন্য। এবং কক্সবাজার বারকে তুমি একজন খুবই আলোচিত এবং পরিচিত মুখ আমাদের কক্সবাজার বারের জন্য। সিনিয়র জুনিয়র সবাই তোমাকে অত্যন্ত ভালোবাসে। সুতরাং কক্সবাজার বারকে নিয়ে নিশ্চয়ই তোমার অনেক চিন্তা রয়েছে, অনেক আশা রয়েছে যে কক্সবাজার বারকে তুমি কিভাবে সমৃদ্ধ করতে পারো। আমাদের বার সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যে বারগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি বার, সবচেয়ে বেশি আইনজীবী রয়েছে যেগুলো লোকাল বার রয়েছে অর্থাৎ কক্সবাজার ছাড়া। তার মধ্যে কক্সবাজার বারে অনেক আইনজীবী রয়েছে, প্রায় 1000। তো সুতরাং এই 1000 আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালন, তাদের সার্বিক সুযোগ সুবিধার জন্য অনেক অনেক পদক্ষেপে অনেক অনেক খাতে উন্নয়ন করা জরুরি। তো এই কক্সবাজার বারকে তোমার পরবর্তীতে এরপর থেকে 18 সালের পর থেকে তুমি কিন্তু আর নির্বাচন করোনি। আমরা চেয়েছিলাম তুমি নির্বাচন করো আমাদের সুবিধার জন্য। তো ভবিষ্যতে আমরা অবশ্যই এটা আশা করতেই পারি। তো কক্সবাজার বারকে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন খাতে উন্নয়ন জরুরি। তোমার কি স্বপ্ন এই কক্সবাজার বারকে তুমি কিভাবে দেখতে চাও ভবিষ্যতে, কি কি খাতে তুমি যদি সুযোগ পাও বা নিজে তোমার যে স্বপ্ন যদি সেটি বলতে আমাদেরকে যে কি কি ভাবে উন্নয়ন করতে পারো? তোমাকে ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছো তুমি, এটা আমাকে বলতে হবে। আমি সর্বপ্রথম যে 18 সালের নির্বাচনের কথা তুমি বলেছো, আমি নির্বাচনের এই কথা বলার আগে আমি 2 জন বিজ্ঞ আইনজীবীকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করবো, যারা আমাকে খুব আমাকে সহযোগিতা করেছিলেন নির্বাচনে জয়ের জন্য। একজন ছিলেন প্রয়াত সাবেক কক্সবাজার আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাবেক প্রয়াত সভাপতি, আমার পিতৃসমতুল্য ব্যক্তিত্ব অ্যাডভোকেট আহমদ হোসেন, এবং আরেক আমাদের চকরিয়া এই পেকুয়া গর্বিত সন্তান, যেখানে আমি সিনিয়রকে দেখতে পাচ্ছি, যিনি আমাকে স্নেহ করতেন এবং আমাদের পরিবারের খুব আপনজন ছিলেন। আমার আরেক পিতৃসমতুল্য অ্যাডভোকেট আমজাদ হোসেন চাচাকে, স্যারকে আমি চাচা ডাকতাম, যেহেতু স্যারকে পেশাগত কারণে আমি স্যার অনেক সময় স্যার ডাকতাম। স্যারকে আমি খুবই মিস করছি। মহান আল্লাহ ওরা দুজনকে ব্যস্ত নসিব করুন। আমি একটা কথা বলি, আমি যখন 2018 সালে নির্বাচনে আমার প্যানেল থেকে যখন আমাকে মনোনীত করা হয়েছিল, সেই প্যানেলের সদস্য পদে আমার প্রতিদ্বন্দ্বী হিসাবে যে 9 জন প্যানেলের, আমজাদ স্যারও কিন্তু সেখানে প্যানেলে ছিল। আমি যখন কিন্তু স্যার আমার প্যানেল থেকে আমার এগেনস্টে ভোট করে, উনি নিজের জন্য ভোট না খুঁজে ভোট করছিল তখন আমার জন্য। উনি আমাকে নিয়ে অনেক চেম্বারে গিয়ে বললো আমার ছেলে রবিউল ওনাকে একটা ভোট দিবে। আমি স্যার এবং সম্মানিত বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতা আমি সর্বোচ্চ আমার প্যানেল থেকে আমি প্রথম হয়েছিলাম। স্যার আমাকে একটা রসিকতা করে একটা কথা, স্যার নির্বাচিত হয়েছিল, স্যার রসিকতা করে আমাকে বলেছিল, বাবা তুমি তো আমাকে হারাই দিলা। তখন আমাকে বুকে জড়াই ধরছে স্যার। সেই দৃশ্যটা আমি খুব মিস করি।
আসলে এই স্যার অ্যাডভোকেট কামাল হোসেন এবং আমজাদ স্যার এই কক্সবাজার বারের দুজন লিজেন্ড আইনজীবী ছিলেন, আমাদেরকে স্নেহ করতেন। আমি যে নির্বাচিত হওয়ার পর যে সদস্য হিসাবে কতটুকু এখানে দায়বদ্ধতা, এই সদস্য হিসাবে একজন কিভাবে কাজ করা যায় সেটা তোমরা সবাই জানো। এত বেশি কাজ করার তোমার যেহেতু সব প্রেসিডেন্ট সেক্রেটারির কাজগুলা ওনাদের করতে হয়, আর অন্যান্য যারা হিসাব এজিএস ওনাদেরও কিছু কাজ থাকে। তো আমি যতটুকু পেরেছি, তখন কনিষ্ঠ ছিলাম সবার, তখন আমি সবার ছোটই ছিলাম, সবচেয়ে কনিষ্ঠ সদস্য ছিলাম। যতটুকু পেরেছি বারকে সহযোগিতা করার, এগিয়ে যাওয়ার সহযোগিতা করার চেষ্টা করেছি, তবে হয়তো উল্লেখযোগ্য কিছু করতে পারিনি। এখন যেটা প্রশ্ন ছিল যে আমাদের কি দরকার, কি পরিবর্তন করতে পারি? পরিবর্তন মহান রব্বুল, যেহেতু এখন আমার আইনজীবী হিসাবে 10 বছর পদার্পণ চলতেছে, যদি যেহেতু আইনজীবী হিসাবে আছে, আইনজীবীরা যদি চাই ভবিষ্যতে যদি প্রেসিডেন্ট সেক্রেটারি যদি নির্বাচন করি, যদি সৌভাগ্য আমার, অবশ্যই আইনজীবীদেরকে নিয়ে, বারকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। তুমি প্রথমে বলেছো এই জেলা পর্যায়ে বারের মধ্যে কক্সবাজার বার হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ, আমি মনে করি। এই কক্সবাজারকে নিয়ে ইতিমধ্যে অনেক মেগা প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকার হাত দিয়েছেন। এই কক্সবাজার গ্রেড উন্নীত হবেন। এই কক্সবাজার এমন একটি সময় আসবে, কক্সবাজার হাইকোর্টের বেঞ্চ পর্যন্ত আসবে, এমন একদিন সময় আসবে। এখন চট্টগ্রাম বার হাইকোর্ট বেঞ্চ আনার জন্য, সার্কিট বেঞ্চ আনার জন্য হাইকোর্ট, এখন চট্টগ্রাম বার কিন্তু ওরা তদবির চালিয়ে যাচ্ছে। এমন একদিন সময় আসবে কক্সবাজার বারও হাইকোর্টের সার্কিট বেঞ্চ আসবে ইনশাল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। কারণ আজকে কক্সবাজারের আন্তর্জাতিক বিমানবন্দর, আজকে কক্সবাজারের যে রেল লাইন, আজকে কক্সবাজার আমাদের পার্শ্ববর্তী মাতারবাড়ির যে প্রকল্প, আমাদের টেকনাফের আমাদের এই রামতের চকরিয়া পেকোজাস উন্নয়নের মহাযজ্ঞ। আমি আশা করি কক্সবাজারের মতো বাংলাদেশ আর কোনো জায়গায় এত সমৃদ্ধ হচ্ছে না, এগিয়ে যাচ্ছে কক্সবাজার। কক্সবাজার একদিন সিঙ্গাপুরের আদলে একটি সিটি হবে কক্সবাজার একদিন, সে বিশ্বাস আমাদের আছে। তো সেই বিশ্বাস রেখে আমাদের কক্সবাজার বারকেও সে স্ট্যান্ডার্ড মানে আমাদের নিয়ে যেতে হবে। যেহেতু আমাদের সিটি এগিয়ে যাচ্ছে, আমাদের বারকেও এগিয়ে নিয়ে যেতে হবে। এবং যেটা স্মার্ট, হ্যাঁ, আমরা যেহেতু এখনো বাংলাদেশের একটু দক্ষিণ এক সাইডে এখনো পরে আছি, অবশ্যই আমাদের একটু সময় লাগবে, কিন্তু সেদিন বেশি দূরে নয়। এই কক্সবাজার জেলা পর্যায়ে বারের মধ্যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বার হিসাবে একদিন উন্নীত হবে, সেই বিশ্বাস আমরা করি। আর আপনার তোমাকে আমি যেটা বলতে চাচ্ছি, আইনজীবীদের আমি এখনো কক্সবাজার বারের কিছু সমস্যার কথা বলতে হবে। অন্যান্য ডিস্ট্রিক্টে যেমন চিটাং বার, আমরা যেটা দেখি একজন আইনজীবী, যে আইনজীবীদের একতা, একজন আইনজীবী যদি আক্রান্ত হয় সবাই কিন্তু এক হয়ে যায়। অনেক সময় তারা কোর্ট বর্জন করে আইনজীবীদের স্বার্থটাই দেখে, কিন্তু সেক্ষেত্রে আমাদের কক্সবাজার বারের আইনজীবীদের সেক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আমাদের সেক্ষেত্রে আরো একটু ঐক্য, একতা, সমন্বয়, এটা আগের চেয়ে একটু মজবুত হতে হবে। এবং পাশাপাশি যে এখানে অন্য জেলার চেয়ে যে দালাল, এখানে একটু বেশি, সেখানে আমাদের নজর দিতে হবে। দালালদের যাতে কাছে গিয়ে আমার অসহায় ক্লায়েন্টরা যাতে হয়রানি না হয়, সেদিকে আমাদের জোরদার করতে হবে। যে সেলগড় নির্ভর ওকালতি, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি আগেই বলেছি, আইনজীবী পেশা হচ্ছে বাংলাদেশের, পৃথিবীর, শুধু বাংলাদেশ না, পৃথিবীর একটা সবচেয়ে ওয়াইডেবল পেশা হচ্ছে আইনজীবী পেশা। বিশ্ববরণ্য ব্যক্তিত্বরা কিন্তু আইনের এখনো অস্ট্রেলিয়াতে, কানাডাতে, ব্রিটেনে যারা ভালো ছাত্র, তারাই কিন্তু আইন পেশা হিসাবে বেছে নেন, লকে বেছে নেন তারা। তো এখন এই দিক দিয়ে আমাদের কিন্তু অনেক আরো স্মার্ট হতে হবে, যে আইনজীবী সম্বন্ধে সাধারণ মানুষের ধারণা, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং যে আরেকটা কথা, যে আমার তরুণ ভাইয়েরা এখানে আসছে, প্রতি বছর আমার তরুণ আইনজীবী ভাইয়েরা আসতেছে, ওনাদের আমি বলবো, তোমরা একটা মহৎ পেশায় পদার্পণ করেছো, এই পেশাকে সমৃদ্ধ করো, এই পেশা
এই পেশাকে নিয়ে যদি গর্ব করতে পারে তোমার পরবর্তী প্রজন্ম, সেইভাবে তোমরা গড়ে তুলবে। এটাই হচ্ছে আমি একজন তোমাদের নবীন আইনজীবীর প্রতি আমার বার্তা। সার্বিক আমি কিছু বলবো না, আমি কোনো উপদেশ দেবো না, ওরা আমার চেয়ে বেশি জানে, আইনজীবী বিজ্ঞ আমার চেয়ে অনেক বেশি জানে। শুধু এটাই বলবো, পরবর্তী প্রজন্ম যাতে এই পেশাকে নিয়ে তোমাকে নিয়ে, তোমাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে গর্ব করতে পারে, সেভাবে আইনজীবী পেশাকে গড়ে তুলুন। আমি শুধু এটাই বলবো। ধন্যবাদ অ্যাডভোকেট রবিউল আহসান, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে। যে প্রশ্নটি করেছিলাম যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিকে আরো সমৃদ্ধ করার জন্য কি কি উন্নয়ন জরুরি, এই ব্যাপারে সে যার কথা স্মরণ করেছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি অ্যাডভোকেট একে আহমদ হোসেন, প্রয়াত আওয়ামী লীগের সভাপতি, এবং সেই সাথে আমার সিনিয়র অ্যাডভোকেট আমজাদ হোসেন, যিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতি 2011 সালে সভাপতির দায়িত্ব পালন করেছেন। ওই যুগকে স্বর্ণযুগ বলা হতো, এবং তিনি আইনজীবীদের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আলোচনার ব্যবস্থা করেছিলেন সরাসরি, এবং কক্সবাজার বাকি সমৃদ্ধ করার জন্য এই দুইজন প্রয়াত আইনজীবীর অনেক অনেক ভূমিকা রয়েছে। সেই সাথে আমার বন্ধু রবিউল যে কথা বলেছে যে আমাদের অবশ্যই একতাবদ্ধ থাকতে হবে। একজন আইনজীবী আক্রান্ত হলে সবাইকে সার্বিকভাবে ঐক্যবদ্ধ থেকে সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এবং তারা যদি ঐক্যবদ্ধ থাকে অবশ্যই আমরা যে কোনো সমস্যা আমরা মোকাবেলা করতে পারবো। আর তৃতীয় যে কথাটি বলেছে যে আমাদের কক্সবাজারে যে দালালদের যে দৌরাত্ম্য রয়েছে, অর্থাৎ আমাদের কক্সবাজারে যারা আইন বিচার প্রার্থী জনগণ যারা আসে তারা যেন দালালের খপ্পরে না পড়ে, তার জন্য প্রতিটি বিজ্ঞ আইনজীবীকে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে যারা নির্বাচিত কমিটি রয়েছেন তারা এই ব্যাপারে বিশেষ তদন্ত কমিটি গঠন করে এই সমস্ত দালালদের চিহ্নিত করে তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি দিতে পারলে অবশ্যই আমরা আমাদের এই কক্সবাজার আইনঙ্গন দালাল মুক্ত হবে, টাউট মুক্ত হবে, সে আশা আমরা অবশ্যই করতেই পারি। এবং সেই সাথে আমার বন্ধু অ্যাডভোকেট রবিউল নবীন আইনজীবীদের যে বার্তা দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীন যারা আইনজীবী রয়েছেন আমাদের কক্সবাজারে, আমরা আগেই বলেছি প্রায় 1000-এর মতো আইনজীবী আছে। সুতরাং পেশাগত যে সদাচরণ সেটা অবশ্যই আমাদের রক্ষা করতে হবে। পেশাগত সদাচরণ রক্ষা করতে না পারলে আমরা আমাদের আইন পেশায় সম্মানের সাথে টিকে থাকা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো সুতরাং বিশেষ করে একজনের মামলা আরেকজন যেন টানাটানি না করে, সে সাথে পড়াশোনারও কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত যারা নবীন আমরা যারা আইনজীবী আছি আমাদের অত্যন্ত সততার সাথে আমাদের নিজ নিজ পেশা আমাদের পরিচালনা করতে হবে। তো আমার বন্ধু অ্যাডভোকেট রবিউলের কাছে আজকে যে সর্বশেষ যে প্রশ্নটি জানতে চাইবো সেটা আমাদের আইনজীবীদের স্বার্থের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। নির্বাচনের আগে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে আমরা জানি 2008 সাল থেকে টানা তৃতীয়বারের মতো ক্ষমতাসীন দল রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী, বাংলাদেশের সবচেয়ে পুরনো অভিজ্ঞ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী এবং বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে সরোয়ার্দী উদ্যানে একটি জনসভা করেছিলেন শুধুমাত্র আমাদের আইনজীবীদের সাথে। সেই আইনজীবীদের জনসভায় আমাদের নেত্রী, যদিও বা আমার বন্ধু অ্যাডভোকেট রবিউল হোসেন সরাসরি সরকারের মন্ত্রী কিংবা সংসদ সদস্য নন, কিন্তু ওদের কেনা জানে ভবিষ্যতে সে হয়তো সংসদ সদস্য, এমপি, মন্ত্রী হতেই পারে, আমরা সে আশা করতেই পারি। তো দায়িত্বশীল ব্যক্তি না হওয়ার পরেও সম্ভাবনার কথা বলতে আমাদের কোনো বাধা নেই। সেই হিসেবে আমি রবিউলের কাছে আমি জানতে চাইবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আইনজীবীদের সাথে যে আলোচনাটি করেছিলেন, জনসভাটি করেছিলেন, সেখানে একটি ঘোষণা দিয়েছিলেন যে আইনজীবীদের জন্য তিনি আবাসন দিবেন প্রকল্প, অর্থাৎ যারা জেলায় বিভিন্ন জেলায় আমরা যারা প্র্যাকটিস করি জেলাতে আমাদের আবাসন প্লট আইনজীবীদের জন্য তিনি ব্যবস্থা করবেন। যদিও এটি অত্যন্ত কঠিন, কিন্তু তারপরেও নেত্রী যে কথাটি বলেন তিনি সেটা করেন, তিনি সেটা অবশ্যই রক্ষা করে থাকেন। আজ না হয় কাল, সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু আমরা স্বপ্ন দেখতেই পারি। আমাদের আইনজীবী সমিতি যারা সদস্য রয়েছেন, বিশেষ করে কক্সবাজার যেখানে সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃষ্টি থাকে কক্সবাজারের দিকে, সুতরাং এখানে আইনজীবীদের স্বার্থ সুরক্ষা করা অত্যন্ত দরকার। এবং তিনি যে ওয়াদাটা দিয়েছিলেন যে আমাদের আবাসন প্রকল্পটা দিবেন, প্লটটা দিবেন, আমরা আশা করছি না সেটা আমাদেরকে এখনই দিবেন, কিন্তু আমরা অদূর ভবিষ্যতে এই আবাসন প্রকল্প পাওয়ার কোনো সুযোগ আছে কিনা এবং কোনো সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং সময় উপযোগী, যেটাকে বলবো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা 75-এর 15 আগস্টের কালরাত্রির হত্যাকাণ্ডের পর উনি 1981 সালে সর্বপ্রথম দেশে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। 1981 সাল থেকে আজ পর্যন্ত উনি বাংলাদেশের মানুষের কাছে যে কমিটমেন্ট দিয়েছিলেন, বিরোধী থাকা অবস্থায় বলুন
সরকার ধরে থাকা অবস্থা বলুন, তিনি সেই কমিটমেন্ট পূরণ করতে সক্ষম হয়েছেন। ইতিহাস কিন্তু তাই বলে। আমাদের পদ্মা সেতু যখন তিনি হাত দিয়েছেন, অনেকেই বলেছিলেন কি ইতিহাস তো সবাই জানে কেউ পদ্মা সেতু করতে পারবে না, পদ্মা সেতু এটা স্বপ্নে। কিন্তু আজকে পদ্মা সেতু দৃশ্যমান, সব ষড়যন্ত্র, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আজকে বিশ্বের বুকে পদ্মা সেতু যে দৃশ্যমান, সেটা আমরা দেখেছি, এই জাতি দেখেছে, এই প্রজন্ম দেখেছে। এটা আমাদের কক্সবাজার রেল লাইন যখন উদ্বোধন হয়েছিল, কেউ কি কল্পনা করেছিল এই রেল লাইন কি হবে? উদ্বোধন করে চলে গেল। অনেকেই অন্য একটি দলের পক্ষ থেকে বলা হয়েছিল। কক্সবাজারের 80% মানুষ তো রেল অর্থাৎ রেলগাড়ি তো চোখেই দেখে, চট্টগ্রামের বাইরে যখন চকরিয়া দিয়ে যায়, মাঝে মাঝে এসে দেখি কত সুন্দর রেল যাচ্ছে, আমরা তাকাই থাকি। দৃশ্যমান মাথার বাড়ি কয়লা বিদ্যুৎ দৃশ্যমান। আর এখন আছে রানওয়ে, সমুদ্রের পৃষ্ঠে যে রানওয়ে, সমুদ্রে চুরিতে বিমান নামবে, এটা কেউ কল্পনা করেছিল? আজকে দৃশ্যমান। তদ্রুপ আমাদের বার কাউন্সিল, আজকে কয়তলা বার কাউন্সিল, বাংলাদেশের ইতিহাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঢাকায় যে বার কাউন্সিল নতুন ভবন আমরা দেখেছি। বাংলাদেশের প্রতিটা জেলায় ম্যাজিস্ট্রেট ভবন দেখুন, আইনজীবী ভবন, এই ভবন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভবন। আমরা যে ভবনে বসে আছি, এটাও প্রায় 12 তলা ভবন, অলরেডি 7ম তলা পর্যন্ত আমাদের এখন। এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আইনজীবীদের জন্য অতীতেও করেছেন, ভবিষ্যতেও করবেন। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং এই যে আবাসন প্রকল্পের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আমি যতটুকু শুনেছি এই ব্যাপারে কাজ অগ্রসর হচ্ছে। এবং আমি কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের কয়েকজন সিনিয়র, আমাদের দলীয় সিনিয়র আইনজীবী, সম্মানিত আইনজীবীদের সাথে ওই ব্যাপারে আমি আলাপ করেছিলাম। ওনারা ওই ব্যাপারে আশ্বস্ত করেছেন এটা শীঘ্রই কাজ শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন সেটাই করেন, সেটা আমরা আমাদের বিশ্বাস আছে। এবং এটার মধ্য দিয়ে আরেকটি নবদিগন্ত উন্মোচিত হবে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। ধন্যবাদ অ্যাডভোকেট রবিউল হাসান, আজকে তার ব্যস্ততম সময়ের মধ্যেও আজকে আমাদের আইনজীবীর সাথে আলাপন পর্বে সময় দেওয়ার জন্য। সে যে কথাটি বলেছে যে আমাদের যে প্রশ্নটি দায়ের করেছিলাম যে আমাদের আইনজীবীদের আবাসন দেওয়ার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা কতটুকু অগ্রসর হবে বা আদৌ হবে কিনা, সে ব্যাপারে তার বক্তব্য ছিল যে এই ব্যাপারে অগ্রসর হচ্ছে। এবং আমরা মনের প্রাণে বিশ্বাস করি যেটা আজকে যেটা সম্ভব না হলো, একদিন না একদিন অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে দেয়া যে প্রতিশ্রুতি আইনজীবীদের জন্য সংশ্লিষ্ট জেলায় যে আবাসন প্রকল্প দেওয়ার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, অবশ্যই সেটা আমাদের মাননীয় নেত্রী অবশ্যই সেটা তার ওয়াদা তিনি পালন করবেন, এই বিশ্বাস আমাদের রয়েছে। এবং আমার যিনি আজকে বন্ধু, আজকে যে অতিথি হিসেবে ছিল, একজন কনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সে আমাদের কক্সবাজার জেলাতে অত্যন্ত সুনাম অর্জন করেছে এবং ভবিষ্যতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের যে কমিটি রয়েছে সেখানে তার পদার্পণ আমরা সেই বার্তা আমরা পেয়েছি। এবং তার জন্য আমাদের এই বিষয়ে অনেক অনেক শুভকামনা থাকবে। তিনি একজন তৃণমূলের রাজনীতি থেকে উঠে সে আজকে আমাদের কক্সবাজারে একটা নির্দিষ্ট একটা যে সম্মান সে অর্জন করতে যাচ্ছে বা অর্জন করেছে, সেই বিষয়ে আমরা তার জন্য অবশ্যই শুভকামনা জানাতে পারি। ভবিষ্যতে আমাদের কক্সবাজার জেলা আইনজীবী সমিতির অর্থাৎ কক্সবাজার জেলা বারকে সমৃদ্ধ করার জন্য তার অনেক অনেক ভূমিকা থাকবে। কক্সবাজারের যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ যেন আমরা গঠন করতে পারি এবং আগামীতে সাধারণ মানুষের পক্ষে যেন সে কথা বলতে পারে, সাধারণ মানুষের জন্য যেন সে ভূমিকা রাখতে পারে, সেই কামনা আমরা করতেই পারি। এবং আজকের আইনজীবীর সাথে আলাপন পর্বে উপস্থিত হওয়ার জন্য আমার বন্ধুকে আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। এবং সেই সাথে আগামীতে আমাদের কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা এই আইনজীবীর সাথে আলাপন পর্বে আমরা অবশ্যই আমন্ত্রণ জানাবো এবং তাদের মতামত আমরা নিব। সে পর্যন্ত আমাদের আগামী পর্ব দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আমিও পরিশেষে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমার মতো নবন্ধকে সময় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি এই আইনজীবী আলাপন আরো এগিয়ে যাবে। এই আইনজীবী আলাপনের জন্য এই যে আমার বন্ধু সোহানের যে এই উপস্থাপনায় এই আইনজীবী আলাপন একটি বাংলাদেশের একটি ব্র্যান্ড হয়ে থাকবে, একটা নিদর্শন হিসাবে থাকবে। আইনজীবী এবং বারকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি মুক্তপাত্র হিসাবে ভূমিকা রাখবে, এই বিশ্বাস হলো। আমিও তোমাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।